সম্প্রতি ২১-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী একটি বার্তা দিলেন। তিনি বললেন বাংলাদেশ থেকে যারা আসবে, সেটা অত্যাচারিত হোক, শরণার্থী হোক, যারা আসবে তাদেরকে পশ্চিমবাংলা স্বাগত জানাবে, মানে মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্রয় দেবেন। কিন্তু তার পর মুহূর্তে দেখা গেল বাংলাদেশ কিন্তু তা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে সমর্থন করলেন না, সোজা নালিশ করলেন কেন্দ্র সরকারের কাছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন হিন্দু সংহতির সভাপতি শান্তনু সিনহা। শান্তনুজি, নমস্কার আপনাকে। এই যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নালিশ করলেন বাংলাদেশ সরকার এবং যে মন্তব্য মুখ্যমন্ত্রী করেছিলেন সেটাকে সমর্থন জানালেন না, কিভাবে দেখছেন বিষয়টা? প্রথম কথা, আমি ব্যক্তিগত জীবনে বা ব্যক্তিগতভাবে খুব পজিটিভ মানুষ। আমি নেগেটিভ নিজের মধ্যেও দেখি না, অন্য কারোর মধ্যেও দেখি না। মমতা ব্যানার্জির এই অ্যাপ্রোচটা আমার খুব পজিটিভ লেগেছে। কারণ 2026-এ মমতা ব্যানার্জি যে ভোটারদের ওপর দাঁড়িয়ে নির্বাচনটা করবেন, যে ভোটারদের সমর্থনে নির্বাচন করবেন, যে ভোটারদের সমর্থনে আরেকবার ক্ষমতায় আসবেন, রাজ্য সরকারের ক্ষমতায়, সেই ভোটার যে ভোটার যে একটা মানে মানুষ, যারা ভোটার তার হয়ে দেবেন, সেই মানুষগুলিকে উনি আজকেই ইনভাইট করে দিচ্ছেন, তোমরা এসো, তোমাদের জন্য পশ্চিমবাংলা একদম জোড়হাত করে তোমাদের জন্য দু বাহু বাড়িয়ে তোমাদের জন্য ডাকছে, তোমরা এসো পশ্চিমবঙ্গে। এবং তারপরে পশ্চিমবঙ্গে আসার পরে কি হবে আমরা জানি। আমরা কয়েকদিন আগেও দেখেছি, এই 4-5 দিন আগে বা 21 জুলাইয়ের পরে দেখেছি যে 4 জনকে গ্রেপ্তার করা হচ্ছে বাংলাদেশিকে। প্রচুর বাংলাদেশি রোজ গ্রেপ্তার করা হচ্ছে। এই পশ্চিমবাংলাতেই গ্রেপ্তার করা হচ্ছে প্রচুর বাংলাদেশিকে। বা যেসব বাংলাদেশিকে আমি বাংলাদেশি মুসলমানদের কথা বলছি। তার কারণ বাংলাদেশের যে কোনো হিন্দুর একটা জন্মগত অধিকার, মরাল অধিকার, লিগাল অধিকার, সে যদি কোনো কারণে ভারতবর্ষে আসে, ভারতবর্ষে আশ্রয় চায়, তাকে আশ্রয় দিতে হবে। কিন্তু মুসলমানদের কোনো আশ্রয় দেওয়ার প্রশ্ন নেই। শুধুমাত্র যারা ওখানকার ধর্মীয় শাসনের অত্যাচারে অত্যাচারিত, তারা বাদে কোনো মুসলমান বাংলাদেশিকে পশ্চিমবঙ্গে আশ্রয় দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তার কারণ ভারতবর্ষ যখন ভাগ হয়েছিল, এই শর্তেই ভাগ হয়েছিল যে কোনো মুসলমান ভারতবর্ষে থাকবে না এবং ওখানকার কোনো হিন্দুরা ওখানে থাকবে না। তারপর দাবিটা মুসলমানরা করেছিলেন যে হিন্দুদের সঙ্গে তারা থাকতে পারেন না, তারা হিন্দুদের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনের সাথে আরবের ট্র্যাডিশন মিলবে না, তাই তারা একটা দেশ ভাগ করেছিলেন। সেই দেশ ভাগ করে তারা অন্য জায়গায় থেকেছেন। এবং আপনারা শুনে অবাক হবেন, এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে বা 4 কিলোমিটার তিলজলার কলকাতার তিলজলার মুসলমানরা সেদিন পশ্চিমবঙ্গকে পাকিস্তানে নেবার জন্য ভোট দিয়েছিলেন। কিন্তু সেই তিলজলার মুসলমানরা কিন্তু পাকিস্তানে ফিরে যাননি, তারা এখানে থেকে গেছেন। তো অবভিয়াসলি সুশ্রী মমতা ব্যানার্জি তাদের একটা ভোটার, যে ব্লক ভোটার, যেটা এতদিন সিপিএমের ছিল, সেই ব্লক ভোটটা মমতা ব্যানার্জি ইনশিওর করতে চেয়েছেন। 2026-এ তোমরা আসো, দুয়াত বাড়িয়ে নেমন্তন্ন করছি, এসে থাকো, আধার কার্ড নাও, ভোটার কার্ড নাও এবং আমার পার্টিকে ভোট দাও। এটা তো মমতা ব্যানার্জির পজিটিভ পয়েন্ট। উনি আজকে দাঁড়িয়ে 2026-এর তার পজিটিভ ভোটার কারা হতে পারে সেটা আজকের দিনে এনশিওর করে দিচ্ছেন। আর অন্যরা যারা নিজেরা এনশিওর করছেন আজকের ভোটার, তাদের পাশে তারা থাকছেন না। উনি লিগালি বলেছেন এই সেন্সে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে যে সংখ্যাগুরু সরকার হবে, মানে সংখ্যাগুরু লোকের ভোটে, সেই সংখ্যাগুরুর ভোটটা হচ্ছে মুসলমানদের ভোট। এটা উনি আজকের দিনে বুঝতে পারছেন। কারণ আগামী দিনের ভোটার প্যাটার্ন যেটা পাল্টাচ্ছে, সেটা হচ্ছে ব্লক মুসলমান ভোট তৃণমূলের পক্ষে পড়বে, হিন্দু ভোটের কিছু একটা বড় অংশ পড়বে, বাকিটা ডিভাইডেড হয়ে যাবে। সেটা সুশ্রী মমতা ব্যানার্জি বুঝতে পারছেন। আর বুঝতে পারছেন বলেই উনি একদম পরিষ্কার চাচা ছলে ভাবে বলছেন যে বাংলাদেশের মুসলমান বা বাংলাদেশের নাগরিক তোমরা এসো। ওখানে ছাত্র আন্দোলনে এমন কোনো ঘটনা ঘটেনি যেখানে ওদের ডাকতে হবে বাংলাতে আশ্রয় দেওয়ার জন্য। কিন্তু উনি ডাকছেন একটাই কারণে, 2026-এর ভোট। এই আজকের ভোটের প্যাটার্নে উনি বুঝে গেছেন এই লোকসভা ইলেকশনে 2024-এ যে হিন্দু ভোটগুলো কনসলিডেটেড হচ্ছে, যে কারণেই হোক। তা উনি বুঝতে পারছেন যে হিন্দু ভোট যদি কনসলিডেটেড হয়ে যায়, তাহলে হিন্দু ভোটের উপর দাঁড়িয়ে উনি আর রাজনীতি বেশি দিন করতে পারবেন না। যতই উনি দাবি করেন যে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির বানাচ্ছেন, কালীঘাটে সব কিছু সংস্কার করছেন, কিন্তু ওনার মূল ভিত্তি এখন মুসলিম ভোট। আর সেই মুসলিম ভোটটাকে আরও বেশি কনসলিডেট করার জন্য উনি বাংলাদেশের মুসলমানদের এখানে আহ্বান করছেন।
কিন্তু যেখানে বাংলাদেশের মানুষদের আহ্বান করছেন, বাংলাদেশ সরকার তো বলছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সেটা কিন্তু পরবর্তীকালে হয়তো তারা আশঙ্কা করছে হিংসা ছড়াতে পারে, তাই জন্যই অভিযোগ করেছে কেন্দ্র সরকারের কাছে। কি বলবেন? অবভিয়াসলি তো যত বাংলাদেশে হিংসা ছড়াবে তত পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোট সুশ্রী মমতা ব্যানার্জি পাবেন। আজকে বলুন তো একটা কথা, বাংলাদেশে 2 বছর আগে দুর্গাপুজোর সময় হিন্দুদের ম্যাসাকার করা হয়েছে, হিন্দু মন্দিরগুলো ভেঙে দেওয়া হয়েছে, হিন্দু মহিলাদের রেপ করা হয়েছে। যে মুসলমানরা এখানে প্যালেস্টিনিয়ার পতাকা তুলছেন, যে মুসলমানরা প্রত্যেক দিন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে হবে বলে রাস্তায় নামছেন, একটি মুসলমান সংগঠন, একটি মসজিদের ইমাম, একটি মাদ্রাসার শিক্ষক দাঁড়িয়ে বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর এই অত্যাচার, সেই অত্যাচারটা অন্যায় বলেননি, এবং এই অত্যাচার অন্যায় বলেননি। কিন্তু আজকে যখন বাংলাদেশে মুসলমানরা মারা যাচ্ছেন, অর্থাৎ পুলিশের সাথে লড়াই করে, অবভিয়াসলি বেশিরভাগ যারা মারা গেছেন বেশিরভাগই মুসলমান, তখন কিন্তু পশ্চিমবঙ্গে আওয়াজ উঠছে। কারা আওয়াজ তুলছেন? কমিউনিস্টরা আওয়াজ তুলছেন। কারা আওয়াজ তুলছেন? তৃণমূল আওয়াজ তুলছে। কারা আওয়াজ তুলছেন? মুসলমানরা আওয়াজ তুলছেন। এবং এই যে জোট, কমিউনিস্ট, মুসলিম, তৃণমূল, এই যে জোট, এই জোটটা তো দরকার। বাংলাদেশের লোকদের উস্কানি না দিলে, ওখানে হিন্দু নিধন না হলে, এখানে তো মুসলমান ভোটকে কনসলিডেট করা যাবে না, পরিষ্কার। তাহলে কি ববি হাকিম যে কথাটা কিছুদিন আগে বলেছিলে সেই কথা, এবং কিছু বছর আগেও ধরুন 2017-18তেও ববি হাকিম বলেছিলেন মিনি পাকিস্তানের কথা, এই যে বক্তব্যগুলো তাদের দলের মেয়র থেকে শুরু করে মন্ত্রীরা যারা বলছে, কোথাও কি তাহলে এটা একটা তৃণমূলের প্ল্যানিং? অবভিয়াসলি। আজকে বলুন তো, যখন ববি হাকিম বলেছেন যে সাংবাদিকদের ডেকে ওয়াটগঞ্জ, মেটিরাবুজ, ওইসব জায়গাগুলোতে নিয়ে গিয়ে বলেছেন যে আপনি মিনি পাকিস্তানে এসছেন, আপনাকে বুঝতে হবে তৃণমূল থেকে কাউকে প্রতিবাদ করা হয়নি। তৃণমূল কিন্তু কোনো প্রতিবাদ করেনি, তৃণমূলের সুপ্রিমো কিছু বলেননি, তৃণমূলের কমিটি তার প্রতিবাদ করেননি। এবার ঘুরিয়ে আবার যদি জিজ্ঞেস করি, যাদবপুর দেখিয়ে তো ববি হাকিম বলেননি যে এখানে মিনি পাকিস্তান। আজকে সল্টলেক দেখিয়ে তো বলেননি এটা মিনি পাকিস্তান। বালিগঞ্জ দেখিয়ে তো বলেননি এটা মিনি পাকিস্তান। তাহলে মুশকিলটা কোথায় বা সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে ববি হাকিম পরিষ্কার করে দিচ্ছেন যে মুসলিম জায়গাগুলো এগুলো একটা করে মিনি পাকিস্তান, আর তৃণমূল সুপ্রিমো বা তৃণমূল কমিটি চুপ করে বসে থেকে এটাকে যেন একটা অ্যাডমিট করে নিচ্ছেন, অথবা এটাকে একটা সাপোর্ট দিচ্ছেন, হ্যাঁ তুমি ঠিক আছো ভাই, এটা বলো আমার মুসলিম ভোট চাই। যে কারণে কয়েকদিন আগে ববি হাকিম যেটা মারাত্মক কথা বললেন যে যারা মুসলিম নন, হিন্দু আছেন বা অমুসলিম আছেন, তাদের মুসলমান করার দাওয়াত দিতে হবে। হিন্দু সংগঠন থেকে এই কথাটা বলা হচ্ছে বা বলা হলো, সমস্ত মুসলমানদের হিন্দু করতে হবে, হিন্দু হতে হবে, দাওয়াত দিতে হবে। তার পরিণাম কি ভয়ঙ্কর হতো? তার বিরুদ্ধে কেস হতো, পুলিশ অ্যারেস্ট হতো, অনেকগুলো ক্রিমিনাল কেস চলতো, সেটা কিন্তু হয়নি। তাহলে এই যে জায়গাটা, এটাকে বুঝতে হবে যে তৃণমূল চায় ডিপেন্ডস অন দ্য মুসলিম কনসলিডেটেড মুসলিম ভোট, কারণ হিন্দু ভোট আজকে তৃণমূল থেকে অনেক অংশে সরে গেছে। এটা 2024 লোকসভা নির্বাচনে প্রমাণিত। তাই ওকে আরো বেশি মুসলিম ভোট কনসলিডেট করতে হবে। আর মুসলিম ভোটের কনসলিডেট জায়গাটা একটাই, দে ডোন্ট বদার অ্যাবাউট ডেভেলপমেন্ট। ওদের ডেভেলপমেন্ট নিয়ে দরকার নেই, ওদের চাকরি নিয়ে দরকার নেই, ওদের হচ্ছে এখানে ইসলামী শাসন, শরিয়া শাসন হবে কিনা, গাজাবে হিন্দ হবে কিনা, ওদের একটাই মাত্র কনসার্ন। এই কনসার্ন নিয়ে ওটা চলছে। সেখানে আমরা দেখছি যে মমতা ব্যানার্জি তার পক্ষে, কিন্তু আগামী দিনে এটা বুঝতে পারছেন না। মুসলিম হিস্ট্রিতে যেটা দেখা যাচ্ছে, যে মমতা ব্যানার্জি বলছেন ওরা দুধের গাই, সেই দুধের গাই কিন্তু বেশি দিন থাকবে না। যখনই আরেকটু স্ট্রেংথ হবে, এই 32% যখন 40% হবে, তখন কিন্তু এই দুধের গাইটা থাকবে না। কমিউনিস্ট পার্টি কিন্তু ওই সময় পাকিস্তান যে প্রস্তাব, রেজলিউশন, সেটাকে সমর্থন করেছিল। দ্য ডিমান্ড অফ পাকিস্তান ইজ এ রাইট অ্যান্ড ডেমোক্রেটিক ডিমান্ড। এটা পলিট ব্যুরোতে প্রপোজাল নেওয়া হয়েছিল, এটা নিয়েছিলেন সাজ্জাদ জাহির। তারপরে কিন্তু সমস্ত কমিউনিস্ট এখানে পালিয়ে আসতে হয়েছে। এবং এই হিপোক্রেসিটা কোথায়? আজকে গণসংগীত শিল্পী হিমাঙ্গ বিশ্বাস সিলেট থেকে পালিয়ে এলেন, সিলেট থেকে পালিয়ে এসে এখানে বিরাট গান লিখলেন, গান গাইলেন যে সুনামগঞ্জের কবুতর। এখানে পল রবসনের গান গাইলেন,
এখানে ও হেনরি নিয়ে বিরাট বড় গান লিখলেন, গান গাইলেন। একবার মনে হলো না যে তিনিও জন হেনরিও ওখান থেকে পালিয়ে এসছেন, হিন্দুরাও ওখানে জন হেনরিও এখানে পালিয়ে এসছেন। সেই কথাগুলো কিন্তু একবার তোর গানে কোথাও এলো না, কোথাও লেখা গেল না। আজকে এই যে হিপোক্রেসি বাঙালি ইন্টেলেকচুয়ালদের, পার্টিকুলারলি কমিউনিস্টদের, এই হিপোক্রেসির ফসল আজকে আমরা বাঙালি ভুগছি। আমাদের সচেতন করা হয়নি যে কারা আমাদের সাথে থাকতে পারবে আর কারা আমাদের সাথে থাকতে পারবে না, এটা বাস্তবতা। আর একটা বিষয়, এই রাহুল শেখের মতো লোকেরা কিন্তু পশ্চিমবাংলায় ঢুকছে, প্রায় 7 বছর ধরে তারা থাকছে এবং তাদের বিভিন্ন ধরনের পরিচয়পত্র তারা বানিয়ে ফেলছে। এই যে কাদের সহায়তায় তারা ঢুকতে পারছে পশ্চিমবাংলায়, বসবাস করছে, একদিন দুদিন নয়, কেউ 7 বছর, কেউ 6 বছর তারা ভোটার কার্ড বানাচ্ছে এবং যে ভোটার কার্ড, যে আধার কার্ড কেন্দ্রীয় সরকারের হাতে নিয়ন্ত্রণে বানিয়েও ফেলছে। তাহলে কাদের তত্ত্বাবধানে এই ধরনের কাজকর্ম চলছে, কি মনে হয় মানে সেখানে কিভাবে সম্ভব এই ধরনের ভোটার কার্ড, আধার কার্ড বানানো? দেখুন, কাদের তত্ত্বাবধানে আমরা সবাই বুঝতে পারছি। যারা ওদের ভোট চায় তাদের তত্ত্বাবধানে, যারা ওদের সমর্থন চায় তাদের তত্ত্বাবধানে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে আপনি কথাটা বললেন একদম বাস্তবসম্মত কথা, যে কেন্দ্রীয় সরকারের এজেন্সিতে এগুলো বা কেন্দ্রীয় সরকারের এগুলো পরিকাঠামোর মধ্যে পড়ে, সেগুলো হচ্ছে কিভাবে? অবভিয়াসলি কেন্দ্রীয় সরকারের অনেক বেশি অ্যাক্টিভ হওয়া উচিত এগুলো বন্ধ করবার জন্য। তবে প্রথম যে পরিচয়পত্র, ভোটার হতে হলে, আধার কার্ড পেতে হলে, এই যে পরিচয়পত্রগুলো পেতে হলে প্রথমে যে লোকাল সার্টিফিকেটের ব্যাপার, লোকাল পুলিশের যে একটা সার্টিফিকেটের ব্যাপার, লোকাল পঞ্চায়েতের সার্টিফিকেটের ব্যাপার, কাউন্সিলরের সার্টিফিকেটের ব্যাপার, এই জায়গাগুলো যারা দিচ্ছেন তারা এদের ভোটের জন্যই দিচ্ছেন, এদের ভোট পাওয়ার জন্যই দিচ্ছেন। আমি একটা কথা বলছি, 71 যুদ্ধ, যে 71 যুদ্ধের পরে পাকিস্তানের যারা বিহারি মুসলিম, মূলত রজাকার বলতে কিন্তু বিহারি মুসলিমদেরই বলা হতো, ওরা একদম পাকিস্তানের সেনাবাহিনীর সাথে একসাথে হিন্দু মেয়েদের বলুন বা মুসলমান মেয়েদেরও হতে পারে, বাঙালি মেয়েদের ধর্ষণ করেছে, লাখ লাখ মেয়েকে ধর্ষণ করেছে, খুন করেছে, ডাকাতি করেছে। এই রজাকাররা যখন 71 যুদ্ধের পর বাংলাদেশে আওয়াজ উঠলো রজাকারদের মারো, রজাকারদের কাটো, রজাকাররা বাংলাদেশে থাকতে পারবে না। এই রজাকাররা কি পাকিস্তানে ফিরে গেছে? কোন একটা রজাকার পাকিস্তানে ফিরে যায়নি। ওরা ভারতবর্ষে ঢুকেছে, মানে ভারতবর্ষের বাংলায় ঢুকেছে, ওরা আশ্রয় নিয়েছে গার্ডেন রিচ, মিটিয়ারবুজ, রাজারামবাজার, খিদিরপুর অঞ্চলে, এবং সেগুলো সমস্ত করে দিয়েছে তৎকালীন ফরওয়ার্ড ব্লকের এমএলএ, সিপিএম এর জ্যোতি বসুর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের মন্ত্রী, খাদ্যমন্ত্রী ছিলেন মোস্টরফি কালিমুদ্দিন শামস। কিন্তু ওই সময় সরকার ছিল কেন্দ্রে কংগ্রেসেরা, তারা একই পলিসি নিয়েছে। যে কারণে আজকে আসামে আজকে যে 12% দেশভাগের সময় যে 12% মুসলমান ছিল, আজকে আসামে 40% মুসলমান, সেম পলিসি। কিন্তু এরা কেউ এটা বুঝতে চাইছে না, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, তৃণমূল বলুন, যে মুসলিমদের যে এই যে ভোট নিয়ে যে রাজনীতি, মুসলিমরা কনসোলিডেটেড হচ্ছে একটাই কারণে। আমি এক্সেপশন বাদ দিন, এক্সেপশনের কথা আলাদা ছেড়ে দিন, ইন জেনারেল যেটা বলছি, ওরা একটাই জিনিস, যে পশ্চিমবঙ্গে শরিয়া আইন প্রযোজ্য করতে হবে। আমি আজকে আমার কাছে এলো একটি মুসলিম ছেলে একটি হিন্দু মেয়েকে বলছে, তোরা একদম যদি চার মেয়েকে দেখাতে হবে আপনাকে এখানে, যে তোদের হিন্দুদের আমরা কয়েকদিনের মধ্যেই এখানে জামা কাপড় খুলে আমাদের সাথে শুতে বাধ্য করবো, আমাদের বাচ্চা তোদের পেটে হবে। এটা হচ্ছে অদ্ভুত ব্যাপার। আমি একটা কেস করছি, হাইবিএস কার্পাস করবো, উস্তিতে একটি 16 বছরের মেয়েকে মুসলমানরা নিয়ে ভেঙে গেছে। উস্তি থানার ওসি বলছেন আমি ওখানে কিছু করতে পারবো না, তার কারণ হচ্ছে ওখানে জনরোষ হবে। মানে ভাবুন, একটা মেয়েকে একটি মুসলমান ছেলে তুলে নিয়ে গেছে, আমি তার এগেনস্টে ডিআইজিকে ডায়েরি পর্যন্ত করেছি, এফআইআর পর্যন্ত করেছি ডিআইজির কাছে। তা বলা হচ্ছে যে ওখানে আমরা কিছু করতে পারবো না, তার কারণ মুসলিম জনরোষ তৈরি হবে, জনরোষ তৈরি হলে আমাদের পক্ষে সমস্যা। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের আজকের বর্তমান অবস্থা। যে কেসটি আমি নিজে ডিল করছি, হ্যান্ডেল করছি, তার উদাহরণটা আপনাকে দিলাম। শান্তনুদা, এখানে বিষয়ে মুখ্যমন্ত্রী আরেকটি খুব চাঞ্চল্যকর কথা বলেছেন সেদিনকে। তিনি বলছেন যে হিন্দুস্তানের সাথে বাংলার সম্পর্ক ভালো করতে হবে। মানে তাহলে উনি কি মিন করতে চাইছেন? বাংলা কি হিন্দুস্তানের থেকে একটা বিচ্ছিন্ন আলাদা একটা জায়গা? এই কথাটা ঠিক কি মানে দাঁড়াচ্ছে? দেখুন, যেদিনই জয় বাংলা স্লোগান উঠলো সেদিনই সিগন্যালটা দিয়ে দেওয়া হয়েছিল যে বাংলা আলাদা কিছু হতে চাচ্ছে। জয় বাংলা স্লোগানটা কিন্তু মমতা ব্যানার্জিরও নয়, তৃণমূলেরও নয়,
জয় বাংলা স্লোগানটা ছিল 71-এর যুদ্ধে বাংলাদেশে যারা লড়াই করছিলেন মুক্তিযোদ্ধা তাদের, সেই স্লোগানটা যদি এখানে উনি ইন্ট্রোডিউস করলেন এবং তারপরে গর্গ চ্যাটার্জির মতন কয়েকজনকে যিনি সামনে এগিয়ে দিলেন বেনামে, তাদের পরিষ্কার উনি বাংলা নিয়ে অন্য কিছু ভাবছেন। সেটা বাংলার ডেভেলপমেন্ট নয়, বাংলার উন্নতি নয়, বাংলাকে আরেকটা বাংলাদেশের মানে পশ্চিম বাংলাদেশ তৈরি করবার একটা প্রচেষ্টা বা পশ্চিম বাংলাদেশ তৈরি করবার একটা নতুন প্ল্যাটফর্ম উনি তৈরি করতে চাইছেন। এটা পরিষ্কার। যখন 47-এর 20শে জুন এই পশ্চিমবঙ্গ হবে কি হবে না, বা সমগ্র বাংলাটা পাকিস্তানে যাবে কি যাবে না, এই প্রশ্ন দাঁড়ালো, ভোটাভুটি হলো। কমরেড জ্যোতি বসু, কমরেড রতনলাল ব্রাহ্মণ, কমরেড যারা যারা ছিলেন, ইভেন ফরওয়ার্ড ব্লকের ব্যারিস্টার নিরানন্দ দত্ত মজুমদার, এরা প্রত্যেকে কিন্তু ভোট দিলেন বাংলার পক্ষে, যে পশ্চিমবঙ্গ থাক, নাহলে ওপার বাংলার হিন্দুরা অত্যাচারিত কোনো জায়গা পাবে না। তিলজলার যিনি তখনকার মুসলমান এমএলএ ছিলেন, আমি নামটা বলে দিই, আমি 4টে নাম বলছি আপনাকে, এটা ইতিহাস, এটাকে আপনাকে এই বলতে পারবেন না যে আমি বানিয়ে বললাম, সেটা নয়। আমি বলছি আপনাকে নামগুলো, তাহলে আপনারা দেখবেন। আমি বাটানগরের এমএলএ তৎকালীন, ব্যারাকপুরের এমএলএ তৎকালীন, যেটা কাকিনাড়া তখন ছিল, বর্ধমানের এমএলএ, এবং এই যে আমাদের তিলজলার এমএলএ, তারা প্রত্যেকে ভোট দিলেন কার না হয়, পাকিস্তানে, পুরো বাংলাকে পাকিস্তানে নিতে হবে। এরপরে কি আমরা একবার দেখেছি যারা ভোট দিলেন পাকিস্তানের পক্ষে তারা এই বাংলায় রইলেন না পাকিস্তানে ফিরে গেলেন? আমি একটা উদাহরণ বলছি, বলতে চাইছেন পাকিস্তানের পরে ভোট দিয়ে থেকে গেল সেই বাংলাতে। বলছি, বর্ধমানে ছিলেন আবুল হাসেম, তিলজলা ছিলেন হুসান আরা বেগম, তার বাড়ির ঠিকানা বলে দিচ্ছি আপনাকে, তখনকার ঠিকানা 11B গ্রিন রোড, যেটা পরবর্তীকালে তিলজলা হয়েছে। ইদ্রিস আলী মোল্লা ছিলেন জগন্নাথনগর বাটানগর, মোহাম্মদ ইদ্রিস ছিলেন জগৎবল্লভপুর হাওড়া, মোহাম্মদ কমিরুদ্দিন ছিলেন কাকিনাড়া। এদের যারা ভোট দিল, দিয়ে দাবি করলো যে বাংলা আলাদা হবে না, পশ্চিমবঙ্গ বলে কিছু হবে না, পুরো পশ্চিমবঙ্গ, মানে যারা আজকে পশ্চিমবঙ্গ দেখছি, পাকিস্তান হতে হবে। তারা যারা ভোট দিল, আমরা কি আজকে পর্যন্ত আবার খুঁজে দেখেছি যে লোকগুলো ভোট দিল তারা তো আজকে নেই, তারা পশ্চিমবাংলা রইল না ওপার বাংলায় চলে গেল? কোনো মুসলমান নেতাকে আজকে পর্যন্ত শুনেছেন যে সেদিন যে 96% মুসলমান ভোট দিয়েছিল ভারতবর্ষকে ভাগ করতে হবে, মুসলমানদের জন্য পাকিস্তান সৃষ্টি করতে হবে, হিন্দুদের সঙ্গে থাকা চলবে না, এটা অন্যায় হয়েছে, এটা ভুল হয়েছে, আমরা এটাকে মানি না, মোহাম্মদ আলী জিন্নার এই জিনিসটাকে আমরা মানি না, আমরা বিশ্বাস করি না, এটা ভুল, অন্যায় করেছে? শুনেছেন? শোনেননি। এই বাস্তবতা জায়গা থেকে বুঝতে হবে যে সবকা সাথ সবকা বিকাশ হতে পারে, সবকা বিশ্বাস কখনো পাবেন না। তার কারণ সাধারণ জেনারেল মুসলমানই বলছি, তারা এখানে নির্বাচনে অংশ নেন বা তারা যেগুলো করেন সেগুলো হচ্ছে একটা পার্টিকুলার প্রসেসের জন্য গাজোয়া হিন্দ, মুসলমান বা পাকিস্তান স্থান বা মুসলমান স্থান বা পাকিস্তান তৈরি করতে হবে। সেটা আজকে বাংলাদেশে দেখা যাচ্ছে। 71-এর যুদ্ধে যারা মুক্তিযোদ্ধা আছে তাদের পরিণতি দেখুন না, তাদের ওখানে যারা মুক্তিযোদ্ধা, হিন্দু বাঙালি মুক্তিযোদ্ধা, তারা সব এখানে চলে এসছে পালিয়ে। আচ্ছা, দেশ ভাগের আগে যে লোকগুলো ফাঁসির দড়িতে প্রাণ দিয়েছে তাদের সমস্ত চট্টগ্রাম, আমরা মাস্টারদা বলে হাতে চিৎকার করি, মাস্টারদার কোনো আত্মীয় আজকে চট্টগ্রামে নেই, অনন্ত সিংয়ের কোনো আত্মীয় চট্টগ্রামে নেই, গণেশ ঘোষ সিপিএমের এমএলএ ছিলেন কয়েক বছর, দাঁড়াতেন টালিগঞ্জ থেকে, গণেশ ঘোষ চট্টগ্রাম থেকে পালিয়ে এসছেন, তার কোনো আত্মীয় চট্টগ্রামে নেই, তারা তো লড়াই করেছিলেন। আর তাদের লড়াইয়ে কোনো মুসলমানকে তারা পাশে পাননি। চট্টগ্রাম যেখানে 70% মুসলমান ছিল ওই সময়, সেই চট্টগ্রামের কোনো মুসলমানকে কিন্তু তারা তাদের পাশে পাননি। এই বাস্তবতাটা বুঝতে হবে, বাস্তবতাটা শিখতে হবে। আপনি জোর করে আমার ওপর চাপিয়ে দেবেন, আমাকে ভয় দেখাবেন, এটাকে কমিউনাল বলবেন, এটা ইতিহাস,
ইতিহাসকে অস্বীকার করতে পারবেন না। শান্তনুদা, এখানে তো আমি যেটা একটু আগেই বললাম, আমাদের ভারতবর্ষ বলুন বা পশ্চিমবাংলা নিয়েই যদি আমরা কথা বলি, পশ্চিমবাংলায় কিন্তু মেজরিটি কিন্তু হিন্দু, প্রায় ধরুন 70% কাছাকাছি। তো যেখানে মেজরিটি বেশি হিন্দু, সেখানে এই পরিস্থিতি কেন? সেখানে কি করে এত সহজে বলতে পারে যে মিনি পাকিস্তান? কি করে এত সহজে বলতে পারে, বা আপনারাও যারা বিরোধী বা যারা আপনারা হিন্দুদের নিয়ে কাজ করেন, কি করে আপনারা বলতে পারছেন যে এটা কনভার্ট করে দেওয়ার একটা ষড়যন্ত্র হোক বা একটা প্ল্যানিং চলছে? দেখুন, মিনি পাকিস্তান তো ছোট জিনিস। যখন 1947-এর দেশভাগ হলো, তখনও তো হিন্দুরা মেজরিটি ছিল। হিন্দুদের টার্গেট ওরিয়েন্টেড নয়। আমার টার্গেট আমি তৃণমূলকে ক্ষমতায় বসাবো, আমার টার্গেট আমি বিজেপিকে ক্ষমতায় আনবো, আমার টার্গেট আমি সিপিএম এর সরকার এখানে তৈরি করব। কিন্তু আম মুসলমানের টার্গেট আমি পশ্চিমবঙ্গকে বা ভারতবর্ষকে গজবা হিন্দ তৈরি করব। যে কারণে আজকে তো শুধু নয়, মিনি পাকিস্তান নয়, যখন ম্যাক্সি পাকিস্তান হলো তখনও তো হিন্দুরা এখানে মেজরিটি। তখনও তো হিন্দুদের হাতে অস্ত্র ছিল ইন দ্য সেন্স, তখন বিপ্লবী আন্দোলনে যারা বিপ্লবী আন্দোলন করেছিলেন তাদের অস্ত্র ছিল। যে চট্টগ্রাম মুভমেন্টে মাস্টার দা বা তাদের গণেশ ঘোষ, অনন্ত সিং, তাদের আর্মস ছিল তাদের সাথে, তারা আর্মস দিয়ে লড়াই করেছিলেন। সে আর্মস তারা ইউজ করতে পারেননি যারা তাদের ওখান থেকে তাড়িয়ে দিলেন। যারা ওখানে বললেন যে তোমরা এখান থেকে চলে যাও, তোমার মা বোনের সিকিউরিটি তো তোমার মা বোনের সিকিউরিটি থাকবে না, তোমার মায়ের ইজ্জত থাকবে না, তোমার বোনের ইজ্জত থাকবে না, তারা কিন্তু ঘুরে দাঁড়িয়ে লড়াই করতে পারেননি। সেই মানসিকতা আমরা তৈরি করতে পারিনি। মানে হিন্দুদের সেই টার্গেটটাই নেই বলতে চাইছি। একদম। তাহলে আগামী দিন তো চরম ভয়ঙ্কর। মানে যদি আপনার বক্তব্য থেকে যদি আমি ধরি, তাহলে আগামী দিন যদি কোনো টার্গেট না থাকে, এইভাবে যদি বাড়তে শুরু করে, তাহলে তো হিন্দুরা আবার সেই মানে যাবার জায়গা পাবে না। ভয়ঙ্কর তো। আজকে যেখানে যেখানে মুসলমান মেজরিটি হয়ে যাচ্ছে, বেশি দূর নয়, মগরাহাট, আপনি মগরাহাটে 10 বছর আগের যে জনবিন্যাস আর আজকের জনবিন্যাস দেখুন। হিন্দুরা কি করছে, ওখান থেকে জমি জায়গা বিক্রি করে একটু সামনে চলে আসছে। বসিরহাট, বারাসাতের গ্রামগুলো হিন্দুরা এসে চুপচাপ এসে জমি কিনে এখানে বসে যাচ্ছে। লড়াই করার মানসিকতা তৈরি হচ্ছে না। আমি বলছি না যে ইসলামের মুসলমানদের সাথে লড়াই হচ্ছে ইসলামিক ফান্ডামেন্টালিজমের সাথে লড়াই। যারা মনে করে আমার বাড়িতে ঘন্টা বাজলে তাদের আল্লাহ পালিয়ে যাবে, যারা মনে করে আমার বাড়িতে শাক বাজলে আল্লাহ পালিয়ে যাবে, এই জায়গাটা যদি আমরা শক্তিশালী হতে না পারি, আমরা যদি বুঝতে না পারি, তাহলে আরেকবার দেশ ভাগ অথবা আমাদের প্রত্যেককে ইসলামে কনভার্ট হয়ে থাকতে হবে। তার কারণ তুমি আজকে এখানে এসছো, বলো না, আচ্ছা তুমি যে ড্রেস পরে আসছো, বাংলাদেশের কোনো সাংবাদিক এই ড্রেস পরে কোনো ইন্টারভিউ নিতে পারে না, পাকিস্তানের কোনো সাংবাদিক এই ড্রেস পরে ইন্টারভিউ নিতে পারে না, আর আফগানিস্তানে তো প্রশ্নই নেই, ইরানে তো প্রশ্নই নেই। তুমি আজকে এসছো সালোয়ার কামিজ পরে, তোর যে কি কামিজটা পরে নিচ্ছে তাকে কামিজ বলে, কামিজটা পায়ের হাঁটুর গোড়ালির ওপর তোলা, তখন এখানে তোমাকে ফাঁসি দিয়ে দেবে। আফগানিস্তান ওরা তোমাকে ইট ছুঁড়ে মারতো, ইরান ওরা তোমাকে জেলে ভরে দিত, বাংলাদেশের তোমাকে বয়কট করতো, তোমার পরিবারকে আমি বলছি সেটা আমি আলাদা ব্যাপার। এই যে মিনিমাম যে ড্রেস কোডটা তুমি করতে পারবে না। তা যারা এখানে এত বড় বড় কথা বলছে, এই এত বিপ্লব করছে, এই যে কয়েকদিন আগে দেখলাম সব মিছিল করেছে সব কমিউনিস্টরা, সব মেয়েরা, তাদের জিজ্ঞেস করো না এই বক্তব্যগুলো তারা বাংলাদেশে গিয়ে রাখতে পারে না কেন, ওগুলো তারা গার্ডেন নিচে গিয়ে রাখতে পারে না কেন, এই বক্তব্যগুলো তারা মেট্রিয়া বুঝে রাখতে পারে না কেন। যত বিপ্লব, যত সহ্য, সব কিছু হিন্দুদের ওপরে, ওখানে কিছু করতে পারে না। ওখানে করেছিল গর্গ চ্যাটার্জিকে আমরা দেখেছিলাম, এই গর্গ চ্যাটার্জি এই বাঙালি চিৎকার করছে, ওই বোধ হয় ইসেতে গিয়েছিল বাটানগরের কোনো একটা জায়গায়, বাটানগরের একটা জায়গা আছে, যে আমি নামটা ভুলে যাচ্ছি, পরে বলছি জুতোর কারখানা আছে, তো ওখানে গিয়ে এরকম একটা কিছু বলেছিল, ওকে জাস্ট বাঁচিয়ে দিয়েছিল ওখানকার লোকেরা, হিন্দু লোকেরা ঘরে ঢুকিয়ে তালা মেরে পুলিশকে ডেকে ওকে উদ্ধার করেছিল। ওই বাঙালি কথা বলতে গিয়েছিল, উর্দু চলবে না, বাঙালি চাই, বাংলায় কথা বলতে হবে। তা এটা হচ্ছে বাস্তবতা, এই বাস্তবতা স্বীকার করতে হবে। আমি ছোট্ট বলছি, ধর্মতলায় বিক্রি হচ্ছে, ধর্মতলায় 90% হকার যারা মুসলমান, ওখানে গিয়ে জিজ্ঞেস করো
কোনো জামা ধরবে, এই জামাটার দাম কত, ধরেছো দাম জিজ্ঞেস করছো, ইউ হ্যাভ টু বাই ইট। তাহলে তুমি বলো না যে হিন্দু তো বেশি, হিন্দু তো তখনও বেশি ছিল, দেশ ভাগের সময় বেশি ছিল। আমাদের টার্গেট ওরিয়েন্টেড নয়, আমরা জানি না। এক কথায় হিন্দুদের অস্তিত্ব সংকট, অবভিয়াসলি হিন্দুদের অস্তিত্ব সংকট। আগামী দিনে হিন্দু বলে একটা জাতি ছিল বাংলা, আমি সব জায়গায় বলছি না, বাঙালি হিন্দুদের অস্তিত্ব সংকট। এবং আগামী দিনে যদি আমরা সচেতন না হই তাহলে বাঙালি হিন্দু বলে কিছু থাকবে না, ওটা ওই বইয়ে থাকবে, ছবিতে থাকবে, একটা ইতিহাসের পাতা হয়ে যাবে। শান্তনুদা, শেষ একটা প্রশ্নে যাব। সম্প্রতি কিন্তু দুর্গাপুজো, এবং এই দুর্গাপুজোর আমি প্রসঙ্গটা তুললাম কারণ বাঙালিদের একটা সেন্টিমেন্ট, বাঙালিদের একটা দেবদেবীর মধ্যে পড়ে দুর্গা, মা দুর্গা, এবং শক্তির আরাধনা করে মা দুর্গাকে দিয়ে। বক্তব্যটা যে সেই দুর্গাপুজো নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী আমরা দেখেছি এর আগেও ক্লাবদের অনুদান দেওয়া, এবং এবছর একদম সেই অনুদান বাড়িয়ে দিলেন, 70,000 থেকে সেই অনুদান বেড়ে 85,000। হয়তো আগামী বছরে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা 1 লাখও হতে পারে। কি বলবেন তাহলে, কোথাও কি তাহলে একদিকে আমাদের বাংলাদেশের মানুষদেরকে আহ্বান জানিয়ে মুসলিম ভোটকে একত্রিত করার একটা পরিকল্পনা, নাকি অন্যদিকে ধর্মের এই ক্লাবগুলোকে অনুদান দিয়ে, দুর্গাপুজোয় অনুদান দিয়ে সেখানে হিন্দুদের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা? কি বলবেন? দেখুন, অনুদান দিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায় না। আজকে আমাদের যেটা বললাম, হিন্দুদের দুর্বলতা, বাঙালি হিন্দু, আমি বাবার কথা বলছি, বাঙালি হিন্দুদের দুর্বলতা। আমরা ক্লাবে টাকা পেলাম, আমরা সবাই তৃণমূল হয়ে গেলাম। আমরা ক্লাবের টাকা পেলাম, আমরা সব মমতা ব্যানার্জি জিন্দাবাদ বললাম। হ্যাঁ, অনেক ক্লাব আছে, গ্রাম বাংলায় অনেক ক্লাব আছে, সেই টাকাগুলো তাদের দরকার। ক্লাবগুলোর খুব কন্ডিশন খারাপ, আমি নিজের গ্রামে ঘুরি, আমি জানি। কিন্তু আজকে যদি বলা হয় সুরুচি সংঘকে টাকা দেওয়া হবে, আজকে যদি বলা হয় যে আমাদের মেয়রের ক্লাবকে টাকা দেওয়া হবে, এটা কিন্তু অন্যায়। সেকেন্ড যেটা হচ্ছে, টাকা দিয়ে মমতা ব্যানার্জি কিন্তু হিন্দুদের সচেতন করতে চাইছেন না, টাকা দিয়ে উনি কিনতে চাইছেন। এই 70,000 টাকায় আমরা বিক্রি হয়ে যাচ্ছি, ঠিক যেভাবে আমরা লক্ষ্মীর ভাণ্ডারে বিক্রি হয়ে গেছি, ঠিক যেভাবে আমরা ওই যে কিছু ভাতা টাতা হচ্ছে আমরা বিক্রি হয়ে যাচ্ছি। মুসলমানরা কিন্তু বিক্রি হয় না, এটা তো প্লাস পয়েন্ট। আজকে 70,000 বলছো, 85,000 বলছো, যদি 85 লাখ টাকাও একটা মসজিদে দেওয়া হয়, দরগাও দেওয়া হয়, মুসলমানরা কিন্তু তাদের টার্গেটে ঠিক যে ভারতবর্ষকে গাজওয়াহীন তৈরি করতে হবে, এই যে ওদের যে প্লাস পয়েন্ট, আর হিন্দুদের, বাঙালি হিন্দুর মাইনাস পয়েন্ট। সুশ্রী মমতা ব্যানার্জি এই জায়গাটাতেই উনি কাজে লাগাচ্ছেন, এক্সপ্লয়েট করছেন, এবং সেটা ওনার রাজনৈতিক প্রাজ্ঞতা, নষ্ট করে লাভ নেই। যারা অন্যরা ভোটে জিতছেন বা ভোট পাচ্ছেন তাদের এই রাজনৈতিক প্রজ্ঞতা নেই, তাই তারা এইগুলো খোলসা করে লোকের কাছে বলতে পারছেন না। এই বাস্তবতা আমি এরকম, আজকে আমরা এত, আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন, কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আবুল কালাম আজাদ ছিলেন, তো আবুল কালাম আজাদকে আপনি কোনোদিন গান্ধী টুপি পরতে দেখেছেন? গান্ধী টুপি আবুল কালাম আজাদ কোনোদিন পড়েছেন? উনি কিন্তু ওই মুসলিম টুপিটাই পরে গেছেন সারা জীবন। এটা বুঝতে হবে। আর দুর্বলতাটা কোথায়? মোহাম্মদ আলী জিন্নাহ জীবনে কোনোদিন গান্ধীজিকে মহাত্মাকে বলেননি, গান্ধীজিও বলেননি, মিস্টার গান্ধী বলেছেন, এটা ইতিহাস। আর গান্ধী বারে বারে গিয়ে উনাকে কায়দি আজম বলেছেন, যে কারণে উনি লিখেছিলেন জায়গায় যে ভারতবর্ষটা যে ভাগ করে এত তাড়াতাড়ি পাকিস্তান পাবো, এটা আমি কখনো ভাবতে পারিনি যদি গান্ধীজির নেতৃত্বে না থাকতেন, মিস্টার গান্ধী নেতৃত্ব না দিতেন। এই গান্ধীকে আমরা মহান করে রেখে দিয়েছি, গান্ধীকে মহান। এবং গান্ধী, আমি বলছি তো, এটা লিখে রাখো, আমি একদম প্রকাশ্যে বলছি, নাথুরাম গডসে যদি গান্ধীকে গুলি করে না মারতেন তাহলে গান্ধীজি উড বি দ্য মোস্ট হেটেড পলিটিশিয়ান ইন ইন্ডিয়ান হিস্ট্রি। নাথুরাম গডসে গান্ধীর ইমেজ বাঁচিয়ে দিয়েছেন, নাথুরাম গডসে গান্ধীর ইমেজ বাঁচিয়ে দিয়েছেন। গান্ধীকে যদি নাথুরাম গডসে না মারতেন তাহলে গান্ধী উইল বি ট্রিটেড অ্যাজ দ্য মোস্ট হেটেড পলিটিশিয়ান ইন ইন্ডিয়া। কারণ তার জীবনে হিপোক্রেসি ছাড়া কিছু ছিল না, সারা জীবন তিনি হিপোক্রেসি করে গেছেন। তিনি মুসলমানদের শিখিয়েছেন, মুসলমানদের, আপনি তুমি তোমার দুটো ছোট উদাহরণ দিচ্ছি, নোয়াখালী যখন দাঙ্গা হচ্ছে, নোয়াখালীর দাঙ্গার সময়
যখন গান্ধীকে সবাই বলেছেন শিগগিরই যান, হিন্দুদের কেটে দিচ্ছে, হিন্দুদের মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে, সুচেতা কৃপালিনী যেখানে বললেন যে আজকে দাঁড়িয়ে আমি বলছি যে গান্ধীর অহিংসা আমি মানি না, দরকার হিংসা করতে হবে, সুচেতা কৃপালিনী বলছেন, একদম লেখা। গান্ধীজি এখন কি বলছেন? বলছে যে মাই ইনার ভয়েস ডাজ নট পারমিট মি টু গো দেয়ার, মাই ইনার ভয়েস ডাজ নট পারমিট মি টু গো দেয়ার। ঠিক তারপরে যখন কলকাতা দাঙ্গার পরে যখন হিন্দুরা গোপাল পাটের নেতৃত্বে মারা শুরু করলো, বা ভাগলপুরে যখন হিন্দুরা মারা শুরু করলো, তখন গান্ধী সমুদ্রে ছুটে গেলেন। গান্ধীজি নোয়াখালী আস্তে আস্তে এখান থেকে সোদপুর স্টেশনে নেমে গিয়ে ট্রেন পাল্টে ভাগলপুর চলে গেলেন এবং সেখানে বললেন অ্যাট এনি কস্ট এটা বন্ধ করতে হবে। অ্যাট এনি কস্ট মানে নিশ্চয়ই ওই কি বলে নন ভায়োলেন্স নয়। আর নোয়াখালী গিয়ে বললেন যে, বা পাঞ্জাবে গিয়ে বললেন দ্য মিনিয়ান্স অফ রেপ শুড বি এন্ডিওর্ড। রেপ হলে সেটাকে এন্ডিওর করতে হবে, সহ্য করতে হবে, ভায়োলেন্ট হওয়া যাবে না। নন ভায়োলেন্সের যে পলিসি সেটাকে থেকে বেরিয়ে আসা যাবে না। যার পরিপ্রেক্ষিতে জে বি কৃপালিনীর ওয়াইফ সুচেতা কৃপালিনী বলেছিলেন যে আই ডোন্ট বিলিভ ইন দিস সর্ট অফ স্টুপিড নন ভায়োলেন্স প্রপোজ বাই দ্য গান্ধী। একদম। আর একটা একটু জিজ্ঞাসা করে নেবো যে আপনি যেহেতু এত কিছু ইতিহাস আমাদেরকে বললেন, আগামী দিনে হিন্দুদের জন্য কি বার্তা যদি একটু আমাদের দর্শকদের বলেন? একটা পরিষ্কার বার্তা। প্রথম বার্তা হচ্ছে বাস্তবটাকে মানতে হবে, বুঝতে হবে। দ্বিতীয় বার্তা হচ্ছে আমি প্রত্যেককে বলি, আমরা বাঙালি হিন্দুরা বিশেষ করে কেউ গীতা পড়ি না। ওই গীতাটা রাখা থাকে বাড়িতে, ওই যেদিন কেউ মারা যায় তখন ওটা বুকের মধ্যে দিয়ে কিছুক্ষণ কান্নাকাটি করে গীতাটা তুলে নিই। প্রত্যেক বাঙালি হিন্দু বাড়ির গীতা লাল শালু দিয়ে তুলে ঠাকুর ঘরে রেখে দিন এবং শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে পবিত্র কোরআন হাদিসটা পড়ুন। পবিত্র কোরআন হাদিসটা পড়লে বোঝা যাবে প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা সূরাতে কিভাবে নন মুসলিমদের প্রতি বা বাঙালি হিন্দুর প্রতি বা যারা মুসলমান নন তাদের প্রতি শিক্ষাটা কি দেওয়া হচ্ছে। মুসলমানরা যদি বলেন যে পবিত্র কোরআন হাদিসে যা লেখা আছে ওটা ওই সময় বাস্তব ছিল, আরবের সময় বাস্তব ছিল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদের সময় বাস্তব ছিল, তাকে অনেক লড়াই করতে হচ্ছে। আজকে তার বাস্তবতা নেই, কোনো একটি মুসলমানকে বলতে পারবেন না এটা। আর যারা বলবে তারা হয় বাংলাদেশে কোতর হয়ে যাবে, পাকিস্তানে তাদের ব্লাসফেমি অ্যাক্টে মেরে ফেলা হবে, ভারতবর্ষে তাদের পুলিশ গ্রেপ্তার করে ঢুকিয়ে দেবে কমিউনাল হিসাব করে। অসংখ্য ধন্যবাদ শান্তনুদা, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।